কোনো কোনো বইতে এই কারচপস ল, ওহমস ল একে একই সাথে করে দিয়েছে, একটি চ্যাপ্টারের মধ্যে নিয়ে নিয়েছে, কিন্তু তোমার বইতে আলাদা অধ্যায় আছে। মনে রাখবে যে এরপর তোমার ইলেকট্রিক্যাল পার্টটা, অর্থাৎ ফিজিক্সের যে ইলেকট্রিক্যাল অংশটা, সেইটা স্টার্টই হচ্ছে এর পরবর্তী স্তরে তুমি যখন পড়তে যাবে দেখবে কারচপস ল থেকে। তো তাই না, তুমি ইঞ্জিনিয়ারিং যদি পড়ো, ইঞ্জিনিয়ারিংয়ের এই ফার্স্ট চ্যাপ্টারই দেখবে এই কারচপস ল, ইলেকট্রিসিটি। তাহলে কারচপে তোমার দুটো সূত্র আছে। ওহমের সূত্র থেকে কোনো পরিবাহীর রোধ বা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত, বা কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত ইত্যাদি বের করার পদ্ধতি অনেকটাই তোমরা শিখে ফেলেছো। তা এখন অনেক ক্ষেত্রে জটিল যে সার্কিট থাকে, যে সার্কিটের মধ্যে ধরো তোমার একাধিক ব্যাটারি আছে এবং প্রত্যেক ব্যাটারির ইএমএফ সমান নাও হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে ওহমস ল প্রয়োগ করে তোমার ওই ইলেকট্রিক্যাল যে ভৌত রাশি, রেজিস্ট্যান্স, কারেন্ট বা বিভব বা পোটেনশিয়াল ডিফারেন্স, এইগুলোকে নির্ণয় করাটা একটু জটিল হয়ে পড়ে। সেই ক্ষেত্রে কার্যকরী ফর্মুলা হলো যে কারচপস ল। বিজ্ঞান এত দূর এগিয়ে গেছে, সুতরাং ওটাও নতুনভাবে বের করার পদ্ধতি নিশ্চয়ই থাকবে। সেক্ষেত্রে কার্যকরী ফর্মুলা হলো যে পদ্ধতি হলো কারচপস ল। তাহলে কারচপের দুটো সূত্র আছে। তাহলে সেই সূত্র দুটোতে কি বলা আছে? কারচপের দুটো সূত্রের মধ্যে প্রথমটা হলো যে কারেন্ট সংক্রান্ত সূত্র বা প্রবাহ মাত্রার সূত্র। সেই সূত্রে কি বলা আছে যে বর্তনীর কোনো বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহ মাত্রার বীজগণিতিক সমষ্টি শূন্য হবে। বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহ মাত্রার বা মিলিত পরিবাহীগুলির তড়িৎ প্রবাহ মাত্রার সমষ্টি শূন্য হবে। দি অ্যালজেব্রিক সাম অফ দি কারেন্ট মিটিং অ্যাট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে ধরো তোমার এবার ধরো এই রকমের এই কালি বেশি হয়ে গেছে। এই ও বিন্দুতে ধরো পাঁচটা পরিবাহী এভাবে এসে মিলিত হয়েছে। তা ও বিন্দুতে এই পাঁচটা পরিবাহীর মধ্যে এই পরিবাহীর মধ্যে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এর মধ্য দিয়ে I2 প্রবেশ করছে, এর মধ্য দিয়ে I3 প্রবেশ করছে, এর মধ্য দিয়ে আবার ধরো তোমার I4 পরিমাণ বেরিয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে I5 পরিমাণ প্রবেশ করছে। তাহলে এইখানে এই ও বিন্দুতে বলা আছে যে বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগণিতিক সমষ্টি শূন্য হবে। তাহলে ও বিন্দুতে দেখো পাঁচটা প্রবাহ মাত্রা মিলিত হয়েছে, তাদের বীজগণিতিক সমষ্টি শূন্য হতে হবে। বীজগাণিতিক সমষ্টি বলতে এইখানে কথাটা গুরুত্বপূর্ণ। বীজগাণিতিক সমষ্টি বলতে কি বোঝায় না, যদি আউটগোয়িং কারেন্টকে তুমি যদি পজিটিভ ধরো, তাহলে ইনকামিং কারেন্টকে নেগেটিভ ধরতে হবে। এখানে দেখো তোমার
আউটগোয়িং কারেন্ট আছে দুটো, I1 আর I4। if I and you say I1 and I4 is positive, then you have to take I2, I3 and I5 is negative in the equation of algebraic sum। অর্থাৎ ও বিন্দুতে কারচপের প্রথম সূত্রটা প্রয়োগ করলে তোমার কি দাঁড়ায়, প্রয়োগ করলে দাঁড়াবে দেখো I1 পজিটিভ, তার মানে I1, এরপর যখন I2 লিখতে যাবে তখন এটা নেগেটিভ চিহ্ন দিতে হবে, -I2। তার কারণ তোমার I2 পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করছে, বেরিয়ে যাওয়া কারেন্টকে আমরা পজিটিভ ধরছি, সুতরাং প্রবিষ্ট কারেন্টকে নেগেটিভ ধরতে হবে। অনুরূপভাবে I3 আবার প্রবেশ করছে, তার মানে -I3, I4 বেরিয়ে যাচ্ছে, তাহলে হবে তোমার +I4, I5 ভুল বললাম, হ্যাঁ বেরিয়ে যাওয়াটা তোমার পজিটিভ, হ্যাঁ I4 বেরিয়ে যাচ্ছে আর I5 আবার প্রবেশ করছে, তাহলে -I5 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে বীজগণিতিক যোগফল কথাটার অর্থ। অর্থাৎ এখানে দাঁড়াবে I1 প্লাস I4 ইকুয়াল টু I2 প্লাস I3 প্লাস I5। অর্থাৎ প্রবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা সমষ্টি ইকুয়াল টু নির্গত তড়িৎ প্রবাহ মাত্রার সমষ্টি। অর্থাৎ যে পরিমাণ এই ও বিন্দুতে মোট যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা প্রবেশ করছে, ঠিক সেই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এইটা তালিয়াতে হচ্ছে, তাহলে এখান থেকে এইটা বোঝা যাচ্ছে যে ও বিন্দুতে তড়িৎ প্রবাহ মাত্রা কিছু পরিমাণ জমে থাকবে না। যদি দুপক্ষকে তুমি টি দিয়ে গুণ করো তাহলে সমীকরণটা দাঁড়াবে I1t প্লাস I4t ইকুয়াল টু I2t প্লাস I3t প্লাস I5t। অর্থাৎ তোমার I1t ইকুয়াল টু দেখো লেখা যাবে Q1, মানে প্রবিষ্ট তড়িতাধানের পরিমাণ ইকুয়াল টু প্লাস এটা হবে Q4 ইকুয়াল টু Q2 প্লাস Q3 প্লাস Q5। অর্থাৎ যে পরিমাণ তড়িতাধান প্রবেশ করছে সেই পরিমাণ তড়িতাধান তোমার বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা তোমার তড়িতাধানের সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে। এই ফার্স্ট ল থেকে এইটা বোঝা যাচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িতাধানকে কোথাও জমিয়ে রাখা যাবে না, ও বিন্দুতে মিলিত হয়েছে, সেই জন্য ও বিন্দুতে যে তড়িতাধান খানিকটা খানিকটা করে জমে যাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, সেটা কখনোই হবে না। অর্থাৎ এই ফার্স্ট লটা তড়িতাধানের সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে। তড়িতাধানের সংরক্ষণ সূত্রের অপর রূপই হলো কারচফস ফার্স্ট ল। এইবার সেকেন্ড ল, সেকেন্ড লতে কি বলা আছে যে ধরো তুমি যে ওহমের সূত্র করেছো সেখানে দেখবে মানে তোমার সুবিধার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারির ইএমএফ গুলো সেম থাকতো। তাহলে এখানে যদি ইএমএফ আলাদা আলাদা হয় বা একটা জটিল নেটওয়ার্ক হয়, সেক্ষেত্রে বলা আছে যে কারচফের দ্বিতীয় সূত্রে বলা আছে যে কোনো বদ্ধ লুপে তড়িৎ প্রবাহ মাত্রা
বদ্ধ লুপের বিভিন্ন অংশে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধে গুণফলের বীজগণিতিক সমষ্টি ওই বদ্ধ লুপের মধ্যে ক্রিয়াশীল মোট তড়িৎচালক বলের সমান। আবার বলছি, কোনো বদ্ধ লুপে বিভিন্ন অংশে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের বীজগণিতিক সমষ্টি ওই বদ্ধ লুপের মধ্যে ক্রিয়াশীল ইএমএফ গুলোর বীজগণিতিক সমষ্টির সঙ্গে সমান। ধরো তোমার এই রকমের একটা বদ্ধ লুপ আছে। বদ্ধ লুপ মানে একটা বদ্ধ বর্তনী। এইরকম ধরো, দেখো তোমায় বলেইছি একাধিক ব্যাটারি থাকবে এবং বিভিন্ন ব্যাটারির ইএমএফ বিভিন্ন। এইটার ইএমএফ ধরো E1, এটা E2, এই পরিবাহীটা রোধ ধরো R1, এটা ধরো R2, আবার এখানেও একটা রোধ দিয়ে দিতে পারি, এখানেও ধরো একটা R রোধ যুক্ত আছে, এর ইএমএফ ধরো E। তাহলে এই ক্ষেত্রে কারচপের সূত্রটা প্রয়োগ করলে কি দাঁড়াবে? তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি বিভিন্ন বিন্দু এ বি সি ডি ই এফ জি এইচ আই জি। বদ্ধ লুপ মানে বদ্ধ বর্তনী। তাহলে দেখো সি ডি ই এফ জি এইচ, এইটা একটা বদ্ধ লুপ। হ্যাঁ, 7টা বেজে গেল তো, প্রায় 8 ঘন্টা পরে প্রবেশ করছি। তাহলে এইটা একটা বদ্ধ লুপ। তাহলে এই বদ্ধ লুপেতে কারচপের সূত্রটা প্রয়োগ করতে চাইছি। তাহলে প্রয়োগ করলে কি দাঁড়াবে? ফর দি মেশ, বদ্ধ লুপ বা ইংরেজিতে বলা মেশ, সি ডি ই এফ জি এইচ সি, এখানে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা তোমার এই R1 আর R2 রোধের মধ্য দিয়ে, এখানে ধরো I1, এখানে ধরো I2, তুমি যে কোনো একটা দিক ধরতে পারো। আমি যেদিকে অ্যারোটা দিয়েছি তুমি তার উল্টো দিকেও তড়িৎ প্রবাহ হচ্ছে বলে ধরে নিতে পারো। এবং দেখবে যে এই সূত্রটা প্রয়োগের সময় যে কোনো একটা দিককে তোমাকে পজিটিভ ধরতে হবে। একটা দিককে পজিটিভ ধরতে হবে মানে তুমি যে কোনো বিন্দু থেকে স্টার্ট করো করে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি চলতে থাকো। তাহলে ঘড়ির কাঁটার দিকটাকেও তুমি পজিটিভ ধরতে পারো, ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকেও তুমি পজিটিভ ধরতে পারো। তা বেশিরভাগ ক্ষেত্রে আমি ঘড়ির কাঁটার দিক অর্থাৎ এইটাকে পজিটিভ ধরি। তাহলে সেই অনুযায়ী যদি এটাকে যদি পজিটিভ দিক ধরি, তাহলে দেখো আমি স্টার্ট করছি ধরো তোমার এই সি বিন্দু থেকে, এই দিক থেকে তোমার এইভাবে তুমি ঘুরতে আরম্ভ করছো। তাহলে এই R1 পরিবাহীর মধ্য দিয়ে I1 পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তড়িৎ প্রবাহটা দেখো এই ঘড়ির কাঁটার দিকে যেদিক দিয়ে ঘোরা হচ্ছে সেটাকে বিরোধিতা করছে। যদি এই দিকটাকে বিরোধিতা করে তাহলে সেক্ষেত্রে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফলকে নেগেটিভ ধরতে হবে।
যদি এই দিকটাকে সাপোর্ট করে তাহলে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফলকে পজিটিভ ধরতে হবে। কারণ এই R1 রোধের ক্ষেত্রে দেখো এই দিকটা দেখো তড়িৎ প্রবাহ এই দিকে কিন্তু আমরা যাচ্ছি এমন ভাবে, অর্থাৎ I1 তড়িৎ প্রবাহটা এই দিকটাকে বিরোধিতা করছে, অর্থাৎ আমরা যেটাকে পজিটিভ ধরেছি। সুতরাং এই লুপের ক্ষেত্রে R1 রোধের উপর যদি কারচফের সূত্রের তড়িৎ প্রবাহ মাত্রা আর রেজিস্ট্যান্সের গুণফল ধরা হয় তাহলে ধরতে হবে -I1R1। মাইনাস কেন আবার বলছি, আমরা যে দিকটাকে পজিটিভ ধরেছি R1 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট সেই দিকটাকে বিরোধিতা করছে। ইফ দি কারেন্ট ফ্লো এগেইনস্ট দি ডিরেকশন অফ our positive direction, then I1R1 will be negative। এইবার R2 তে চলে এসে এইটাকে এই R2 রোধের ক্ষেত্রে দেখো আবার এই ডিরেকশনটা আবার সাপোর্ট করছে, অর্থাৎ I2 × R2 যখন হবে এইটা দেখো তো এই আমরা যেদিকে ঘুরছি তড়িৎ প্রবাহ সেই দিকে, সেই জন্য এটা হয়ে যাবে তোমার পজিটিভ +I2R2। এই গেল তোমার রেজিস্ট্যান্সের কথা, অর্থাৎ কারচফ সেকেন্ড লতে যেটা বলা আছে the algebraic sum of the product of current and resistance of a closed mesh সেটা হয়ে গেল is equal to the total EMF of the circuit or the is equal to the algebraic sum of the EMF of the circuit। EMF এর ক্ষেত্রেও দেখো আমরা এই দিকটাকে তোমার পজিটিভ ধরেছি, তড়িৎ প্রবাহটা যদি এই ইএমএফ এই ব্যাটারিটা যেদিকে তড়িৎ প্রবাহ পাঠাবে তাকে যদি এই দিকটাকে সাপোর্ট করে সেক্ষেত্রে সেটাকে তোমার পজিটিভ ধরতে হবে, নাহলে নেগেটিভ ধরতে হবে। আমরা দেখো এমনভাবে ঘুরছি, তাহলে এক্ষেত্রে E2 তড়িৎচালক বলে ব্যাটারিটা দেখো একে সাপোর্ট করছে, সেই জন্য E2টা হয়ে যাবে তোমার পজিটিভ। যখনই তুমি E1 এ গেলে তুমি ঘুরছো এভাবে যখনই ঘুরবে এ দেখো তড়িৎ প্রবাহ এদিকে পাঠাচ্ছে, সেই জন্য এটা হয়ে যাবে -E1। এই হলো তোমার কারচফের দ্বিতীয় সূত্রের সেটিং এই মেশটার ক্ষেত্রে, এই ক্লোজ লুপটার ক্ষেত্রে। বুঝতে পারলে না? তাহলে তোমার এই সূত্র থেকে তোমার এইটা বলা যেতে পারে, এরকম ভাবে লেখা যেতে পারে sum of IR is equal to sum of E। এখন তড়িৎচালক বল বলতে কি বোঝায়, একটা যে কোনো একটা ব্যাটারির তড়িৎচালক বল বলতে কি বোঝায়, যে ওই ব্যাটারির এক তড়িৎদ্বার থেকে অপর তড়িৎদ্বারে একটা 1 কুলম্ব আধানকে নিয়ে গেলে ই পরিমাণ শক্তি উৎপন্ন হয়। দেখো তোমরা ছোটবেলায় পড়েছো কোনো একটা ব্যাটারি তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝায় না, ওই ব্যাটারি ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একটা 1 কুলম্ব তড়িতাদানকে নিয়ে যেতে গেলে তোমার 1.5 জুল কার্য করতে হবে। তার মানে এক তড়িৎদ্বার থেকে অন্য তড়িৎদ্বারে যখনই নিয়ে যাবো এক জুল, ভুল বলেছি নাকি, 1.5 জুল কার্য করতে হবে বলেছি। আচ্ছা, তাহলে যখনই তুমি ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে 1 কুলম্ব তড়িতাদানকে নিয়ে যাবে তাহলে 1 জুল পরিমাণ এনার্জি ব্যাটারিটা দেবে বা ব্যাটারি উৎপন্ন করবে। আবার বিভব পার্থক্য বলতে কি বোঝায় না, এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটা 1 কুলম্ব তড়িতাদানকে নিয়ে যেতে গেলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় সেটাই হলো বিভব পার্থক্য। সুতরাং এখান থেকে বলা যেতে পারে উৎপন্ন শক্তি মোট উৎপন্ন শক্তি ইকুয়াল টু মোট ব্যয়িত শক্তি। অর্থাৎ বর্তনীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন যে পরিমাণ শক্তি এই ব্যাটারিগুলোতে উৎপন্ন হবে বিভিন্ন রোধেতে ঠিক সেই পরিমাণ শক্তি ব্যয় হয়ে যাবে। অর্থাৎ কারচফ সেকেন্ড ল গিভস দ্য এনার্জি কনজারভেশন রুল। শক্তি সংরক্ষণ সূত্রেরই এটা একটা অপর রূপ।
ঠিক আছে না ঠিক নাই? বুঝে গেছে? হ্যাঁ এইবার স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। বলো। স্যার বলছিস প্লাস মাইনাসটা স্যার নিজের মতো করে লিখলে হবে হ্যাঁ হবে হবে পরীক্ষায় হবে দিলে? হবে। অনেকে ঘড়ি কাটা উল্টো দিকটা পজিটিভ ধরে, আমি এটা ধরি, আবার অনেক ক্ষেত্রে উল্টো দিকটাকেও পজিটিভ ধরি। ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, যে যেদিকে ইচ্ছা নিতে পারে। ফাইনাল রেজাল্ট একই মানে আছে সেই তোমার। আর রেজাল্ট এক হবে, মানে সে প্লাস মাইনাস ভুল ভুল লিখে দেবে না তো স্যার, মানে পরীক্ষায়? না 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 না, ধরো এই দিক দিয়ে তড়িৎ ঠিক আছে। প্রবাহ, আমি এই যে দিকটা ধরেছি, ধরো I2 র মানটা এলো -0.5 অ্যাম্পিয়ার, তার মানে তড়িৎ প্রবাহ মাত্রাটা এই দিকে না উল্টো দিকে মাইনাস এসছে, মানে এখানে তোমার অঙ্ক যে ফাইনাল রেজাল্ট আসবে সেখানে প্লাস মাইনাস চিহ্নের দ্বারা বুঝিয়ে দেবে, পরীক্ষায় কেটে দেবে না। কিন্তু এই অ্যারোটা দিয়ে দিতে হবে, তোমার বুঝিয়ে দিতে হবে তুমি কোনটাকে পজিটিভ ধরেছো, এই অ্যারোটা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এইবার ধরো তোমার কারচপের সেকেন্ড সূত্রটার প্রয়োগ কিছু কিছু, আমি দু একটা জিনিস তোমার একটা দুটো জিনিস দেখাচ্ছি। যেমন এই সূত্রটার সাহায্যে একটা ধরো ঘনকাকার পরিবাহী আছে, তাহার দুই কর্ণের দুই বিপরীত প্রান্তে তুল্য রোধ বার করতে দেয়। আমি ফিগারটা ড্রয়িং করছি। কারচপের সূত্রগুলো কিন্তু পরীক্ষায় খুবই দেয়। কোশ্চেন ব্যাংক যদি খোলো প্রায় প্রতি পাতায় পাতায় আছে, এবং ঘুরিয়ে ফিরিয়েও দেয়। শক্তি সংরক্ষণ সূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেটি সেইটি উল্লেখ করো, সেক্ষেত্রে শুধু সেকেন্ড লটাই লিখতে হবে। বিভিন্নভাবে তোমার এই সূত্রের থেকে প্রশ্ন দেয়, এবং প্লেন বিবৃতিরা খুব বেশি এইচএস পরীক্ষাতে দেখো। তাহলে ধরো এইরকম ঘনকাকার একটা পরিবাহী আছে, আমি ঘনকটা ড্রয়িং করি। তাহলে ধরো এইরকম একটা ঘনকাকার পরিবাহী আছে, এ বি সি ডি, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে। ঘনকাকার সার্কিট আছে এরকম এ বি সি ডি, ই এফ জি এইচ, এখানে নাম দিলাম আই, এটা জি। এইটা দেয় বিভিন্ন তোমার কোশ্চেন ব্যাংকে প্রশ্ন দেখি, আইসিএসসি কোনো দেয়নি যে এ আর এইচ বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হয়, প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর, এটা বলা আছে যে এ আর এইচ এর মধ্যে তুল্য রোধ কত হবে। তাহলে যেখানে যে দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে দেবে, সেই দুটো বিন্দুর মধ্যে একটা ব্যাটারি যুক্ত করতে হবে। অর্থাৎ এ আর এইচ এর মধ্যে বের করতে দিয়েছে বলে এ আর এইচ এর মধ্যে একটা ব্যাটারি যুক্ত করে দিলাম, এই জিনিসটা। তাহলে এইখান থেকে তোমার আই তড়িৎ প্রবাহ যেই উৎপন্ন হবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স সেম আর আর করে, প্রত্যেকটা আর আমি আর লিখছি না, লেখার জায়গা নেই হবে। তাহলে এ বিন্দুতে গিয়ে দেখো যেহেতু তিনটে রেজিস্ট্যান্স তিন ভাগে ভাগ হয়ে যাবে, I/3 এখানে, এই পথে যাবে I/3, এই পথে যাবে I/3, এখানে গিয়ে আবার I/3 দু ভাগ হয়ে যাবে, এই পথে যাবে I/6, তাহলে অর্ধেক অর্ধেক মানে এই পথে যাবে I/6। আচ্ছা, তাহলে এবার এইখানে এসে আবার এই I/3 দেখো দু ভাগে ভাগ হয়ে যাবে, এই পথে যাবে I/6,
আর একটা আই নাম আছে, ঠিক আছে, এদিকে দিচ্ছি। এই পথে যাবে I/6, এই I/3টা এখানে এসে দেখো দুভাগ হচ্ছে, এখানে I/6, এখানে I/6। তাহলে এইবার এই I/6 আর এই I/6 এখানে দেখো যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে হবে I/3, এই I/6 এই I/6 এখানে যুক্ত হচ্ছে, হয়ে যাবে দেখো I/3। আবার এই I/6 এই I/6 এখানে এসে যুক্ত হচ্ছে, তাহলে এই পথে যাবে I/3। তাহলে এই তিনটে ওয়্যার আবার এই বিন্দুতে মিলিত হয়েছে, তিনটে I/3 যুক্ত হলে এই বিন্দুতে আবার সেটা এই I এ রূপান্তরিত হবে, অর্থাৎ I পরিমাণ কারেন্ট প্রোডাকশন হয়েছে, আবার I পরিমাণ তাহলে প্রবেশ করে গেল। তাহলে এ আর এইচ এর মধ্যে বিভব পার্থক্য কত হবে? যে VA মাইনাস VH ইকুয়াল VA মাইনাস VH ইকুয়াল টু, দেখো এটা লেখা যাবে যে যেদিক দিয়ে যাও দেখো তিনটে ওয়্যার পাবে, VA মাইনাস VB এই প্লাস VB মাইনাস VG প্লাস VG মাইনাস VH। VA মাইনাস VB মানে I/3 ইন্টু R প্লাস VB মাইনাস VG মানে I/6 ইন্টু R প্লাস VG মাইনাস VH মানে I/3 ইন্টু R। 6 লসাগু হবে, উপরে হয়ে যাবে, আইটা কমন নিচ্ছি, তাহলে 2R প্লাস R প্লাস 2R মাল্টিপ্লাইড বাই I 5IR/6। তুল্য রোধ মানে এইটাকে সরিয়ে দিতে হবে, একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। এক্ষেত্রে ই আর এইচ এর মধ্যে যে বিভব পার্থক্য কাজ করছে, তুল্য রোধের দুই প্রান্তেও সেই একই বিভব পার্থক্য কাজ করবে। এক্ষেত্রে যে পরিমাণ প্রবাহ মাত্রা গেছে, মোট প্রবাহ মাত্রা গেছে, তুল্য রোধের মধ্যেও ঠিক মোট প্রবাহ মাত্রা একই যাবে। তাহলে মোট প্রবাহ মাত্রা I যদি হয়, তাহলে তুল্য রোধ যদি লাগাও, সেটা যদি বড় আর বলো, তাহলে মোট প্রবাহ মাত্রা I ইন্টু R ইকুয়াল টু 5IR/6। সুতরাং R ইকুয়াল টু 5/6R। এইটা হচ্ছে ঘনঘটা পরিবাহী ই আর এইচ বিন্দুর মধ্যে রেজিস্ট্যান্স। এখন তোমার অলরেডি তুমি এইটা পড়েছো যে ব্যাটারির শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। সেক্ষেত্রে এইটা করা ছিল, দেখো যে বিভিন্ন ব্যাটারিগুলোর ইএমএফ এবং অভ্যন্তরীণ রোধ সমান, কিন্তু যদি এরকম না হয় যে সমান্তরাল সমবায়ে কতগুলো ব্যাটারি যুক্ত আছে, তাদের ইএমএফ আলাদা আলাদা, কোনোটা 1.5 ভোল্ট, কোনোটা 2 ভোল্ট, কোনোটা 1.5 ভোল্ট, কোনোটা তোমার 2.5 ভোল্ট, এরকম কতগুলো ব্যাটারি যুক্ত আছে, এবং প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ সমান হতেও পারে, নাও হতে পারে, না ধরেই করছি, ফাইনাল রেজাল্টে যদি সমান হয় সমান বসিয়ে দিলেই হবে। সেক্ষেত্রে ওই ব্যাটারিটার তুল্য তড়িৎচালক বল কত হবে, বা জিনিসটা এই রকমের, যেটা বলতে চাইছি, ধরো এরকম ধরো তিনটে দিয়ে আমি দেখাচ্ছি। এইরকম এইটা ধরো ইএমএফ E1, এইটার E2, এটার E3। এই ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধটা এইখানে দেখিয়েছি R1, এটা R2, এটা R3। এটার মধ্য দিয়ে I বহিস্থ আর রোধের মধ্য দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে। সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তোমার পূর্বের জ্ঞান অনুযায়ী যদি ব্যাটারিগুলোর প্রত্যেকটার ইএমএফ ই দিয়ে দিত, তাহলে সিম্পলি হতো কি, এই আর রোধের দুই প্রান্তে ই পরিমাণ তড়িৎচালক বল কাজ করছে বা বিভব পার্থক্য কাজ করছে,
এই সেটটার তোমার টোটাল রেজিস্ট্যান্স কত হতো, প্রতিটা যদি আর রোধ হতো হয়ে যেত আর ছোট আর বাই 3, তার সঙ্গে এটা সিরিজে যুক্ত আছে প্লাস আর দিয়ে ভি ইকুয়াল টু আই আর ফর্মুলা সেট করে দিয়ে তুমি করে ফেলতে পারছো। কিন্তু এই ক্ষেত্রে তোমার দেওয়া আছে ইএমএফ গুলো আলাদা আলাদা, সুতরাং এই ক্ষেত্রে তুমি নির্ণয় করবে কি করে? এক্ষেত্রে তোমাকে নির্ণয় করতে গেলে ওই কারচফস লকে তোমায় সাহায্য নিতে হবে। তাহলে এইটা আমি সার্কিটটার নাম দিয়ে দিচ্ছি বিভিন্ন অংশের, এ বি সি ডি ই এফ জি এইচ, আর আই বলছেন আই এখানে আছে বলে জে দিচ্ছি। তাহলে দেখো তোমার বিভিন্ন, আমি আবার এই আমার প্রচলিত দিক এটাকে তুমি পজিটিভ ধরছি। এক্ষেত্রে এ বি সি ই জে এইচ এ এই লুপটাকে তোমরা কারচফের সূত্রটা প্রয়োগ করছি, আই যে কি, তাহলে ফর দি লুপ কি পাবে দেখো, যে এ বি সি ডি ই জে এইচ কে এ, এটা একটা বদ্ধ লুপ, এই বাইরে বাইরে দিয়ে দিয়েছে, কেটে গেল, এই যাচ্ছে বাইরে দিয়ে দিয়ে এই পোর্শনটা আউট হয়ে যাচ্ছে। কারচফের সূত্র হচ্ছে যে কোনো একটা বদ্ধ তাহলে কারচফের সূত্র একটা বদ্ধ লুপের ক্ষেত্রে যে কোনো বদ্ধ লুপ, তাহলে আমি বাইরে দিয়ে দিয়ে যে লুপটা আছে সেটাই ফার্স্ট প্রয়োগ করছি, করলে কি দাঁড়াবে, আমি ধরে নিচ্ছি এই পথে তড়িৎ প্রবাহ মাত্রা I1, এ পথে I2, এ পথে I3, এই রকমের তড়িৎ প্রবাহ মাত্রা। তা এই বাইরে দিয়ে যেটা যাচ্ছে সেখানে প্রয়োগ করলে এইটা হবে, দেখো আমি এটাকে পজিটিভ ধরেছি, তার মানে তোমার এটা হবে তোমার মাইনাস, আচ্ছা না উল্টো দিকটা পজিটিভ ধরছি, তাহলে সবই নেগেটিভ হবে। হ্যাঁ তাহলে হবে I1, দেখো এই দিকটাকে সাপোর্ট করছে এই কারেন্টটা, এইভাবে ফ্লো করছে, অ্যারোটা ওভাবে ঘুরছে, I1 R1 যেই এইখানেতে গেল দেখো আইটা নেগেটিভ হয়ে যায়, আইটা সেক্ষেত্রে আইটা পজিটিভ, এই যে এই লুপটা এইভাবে ঘুরছে, প্লাস আই ইন্টু বড় আর ইকুয়াল টু E1, দেখো প্রত্যেকটা পজিটিভ আসে, এই পজিটিভ নেগেটিভ প্রয়োগটা কিন্তু ভালো করে বুঝবে। দেখো এই যে অ্যারো চিহ্নটা যে দিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ অ্যারো চিহ্নটা তড়িৎ প্রবাহ মাত্রার দিককে সাপোর্ট করছে, সেই কারণে তোমার এগুলো প্রত্যেকটা পজিটিভ। তাহলে আমাদের বার করতে হবে এর মধ্যে দিয়ে টোটাল কারেন্ট কত, আমি I1 বার করছি, I1 ইকুয়াল টু দেখো হবে E1, আচ্ছা মাইনাস I বাই R1 ইন্টু R প্লাস E1 বাই R1, দেখো কি এটা ঠিক হলো নাকি, এটা I1 হবে। আচ্ছা এইবার এর পরবর্তী লুপ দেখো নিচ্ছি, তাহলে এটা 1 নম্বর সমীকরণ বলছি, এর পরবর্তী লুপ এ কে এইচ জে ই ডি, এইটার মধ্যে এই বাইরে এই মাঝেরটা দিয়ে দিই, মাঝেরটাকে নিয়ে বাইরে বাইরে দিয়ে যেতে গেল, অর্থাৎ ফর দি লুপ এ কে এইচ জে ই ডি এ, এইটাই লিখলে কি দাঁড়াবে,
আই টু ইন্টু আর টু, এটা দেখো পজিটিভ হবে, আই টু আর টু প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর, আর ইকুয়াল টু হবে ই টু, হবে না? হবে না? সুতরাং আই টুটা বার করছি, আই টু ইকুয়াল টু আগের মতো হবে মাইনাস আই বাই আর টু ইন্টু আর প্লাস ই টু বাই আর থ্রি, এটাকে 2 নম্বর বলছি। সিমিলারলি এই লুপটার ক্ষেত্রে দেখো, যদি ধরো এই জিনিসটা তলার দিকটা, সেক্ষেত্রে দেখো 1 আর 2 থেকেই লিখে দেওয়া যাবে। সিমিলারলি আমি লিখে দিচ্ছি একবারে, সিমিলারলি আই থ্রি ইকুয়াল টু মাইনাস আই বাই আর থ্রি, হ্যাঁ ই টু বাই আর টু, আর থ্রি লিখে দিয়েছি, প্লাস ই থ্রি বাই আর থ্রি, এটাকে দেখো ইকুয়েশন 3 বললাম। এই তিনটে সমীকরণকে বুঝতে পারলে যে আই, এইখানে আই কতটা কারেন্ট গেল, এখানে কতটা গেল, এখানে কতটা, এই পথে কত, আমি আই ক্লিয়ার দিই, এই পথে কতটা গেল, এটা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কারেন্টের ডিরেকশন দিয়ে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, তাহলে এবার তিনটে সমীকরণ যোগ করে দেখুন, তুমি দেখো টোটাল কারেন্ট আইটা পেয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস, স্যার মিউট হয়ে গেছেন। হ্যাঁ কি বলছো, ভুল হলো? তাহলে তিনটে সমীকরণকে যোগ করছি, যোগ করলে স্যার মিউট হয়ে গেছেন স্যার, আমার কথা শোনা যাচ্ছে না। আবার কি করে আনবো রে? ঠিক আছে এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই তিনটে সমীকরণ যোগ করছি, দেখো আই ওয়ান আই টু আই থ্রি যোগ করলে পাবে দেখো আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ইকুয়াল মাইনাস আইটা কমন নিয়ে নিচ্ছি, 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি, হবে নাকি দেখো, প্লাস ই ওয়ান বাই আর ওয়ান প্লাস ই টু বাই আর টু প্লাস ই থ্রি বাই আর থ্রি, এই পার্টটা হবে নাকি দেখো, হবে? এই সমীকরণটা ঠিক আছে? হ্যাঁ স্যার। আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি মানে টোটাল কারেন্ট আই, সুতরাং আই, আর এদিকে একটা আই আছে, তাহলে আইটা কমন নিয়ে নিচ্ছে একবার, আই, আচ্ছা লিখে রাখি, একটা আর থাকবে না? হ্যাঁ বলো, কোথায় আর থাকবে? ও মাইনাস আই এর সঙ্গে আর গুণ থাকবে, তোর ক্যাপিটাল আর, ওই সবকটার সঙ্গে। এটা লেখা হবে 3 নম্বর সমীকরণ লিখিনি বলে এটা বাদ চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা তো এটা ঠিক আছে হ্যাঁ তো? স্যার। আচ্ছা, তাহলে আই প্লাস এদিকে আমি নিয়ে যাচ্ছি, আই 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি মাল্টিপ্লাইড বাই আর ইকুয়াল টু u1 বাই আর ওয়ান প্লাস e2 বাই আর টু প্লাস e3 বাই আর থ্রি, হবে? তাহলে এবার এখান থেকে আইটা কমন নিচ্ছি, আই কমন নিলে হবে 1 প্লাস 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি ইন্টু আর ইকুয়াল টু e1 বাই আর ওয়ান প্লাস e2 বাই আর টু প্লাস e3 বাই আর থ্রি, হয়েছে তো? সুতরাং কারেন্ট আই ইকুয়াল টু যেটা হলো e1 বাই আর ওয়ান প্লাস e2 বাই আর টু প্লাস e3 বাই আর থ্রি বাই 1 প্লাস 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি ইন্টু আর। আচ্ছা আমি এবার দুটো দিয়ে দেখাবো, আর থেকে বাদ দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে করে যখন ফেলেছি থাক। এইবার লব আর হরকে এই ফ্যাক্টরটা দিয়ে ভাগ করছি, এই ব্র্যাকেটের এই অংশটা দিয়ে, ইকুয়াল টু হবে দেখো e1 বাই আর ওয়ান প্লাস e2 বাই আর টু প্লাস e3 বাই আর থ্রি বাই এই জিনিসটা 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি বাই, এটা হবে
এইটা ভাগ করলে প্রথম আর উৎপন্ন হবে, আর প্লাস এটা পরে দিচ্ছি 1/r1, 1 বাই এই জিনিসটা ভুল হচ্ছে, 1 ভাগ এই জিনিসটা 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। দেখো কি লেখাটা ঠিক হলো নাকি ভাগ করার পর? ঠিক আছে, দেখো এই পর্যন্ত ঠিক আছে। দেখো এটাকে এবার আমি সিম্পলিফাই করতে, আমার তিনটে রেজিস্ট্যান্স না লিখলেই হতো, ইথিটা বাদ দিয়ে দিলে ঝঞ্ঝাটা ছোট কমে যেত। এটা দেখো আই ইকুয়াল টু, এবার দেখো লেখা যাবে সিগমা ই বাই আর বাই সিগমা 1/r বাই, বাবা রে, এই যে আপনি কি দিয়ে ভাগ করলেন স্যার? এই ফ্যাক্টরটা কি, এইটা 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 লব আর হরকে ওইটা দিয়ে ভাগ করেছি। দেখ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হয়েছে, তাহলে এদিকে আমার মুছতে হবে, তাহলে আর এক লাইন দু লাইন আছে। দেখ তাহলে আই ইকুয়াল টু কি হবে, আমি এদিকে লিখছি, তাহলে আই ইকুয়াল টু এটা লেখা যাবে, লিখে দেখা যাবে সিগমা ই বাই আর বাই সিগমা 1/r। দেখো কি হলো নাকি এই পোরশনটা লেখা আছে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এইবার দেখো এই পোরশনটা, এই যে এই ফ্যাক্টরটা লিখেছি তলাটা, পুরো তলাটা টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটটা এই জায়গাটা লিখছি, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স বা আর ইকুইভ্যালেন্ট হবে। তাহলে যেহেতু এই ফর্মুলাটা তুমি ওহমের সূত্র পড়ে এসেছো, I ইকুয়াল টু ই বাই আর, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, আর আর রেজিস্ট্যান্স হচ্ছে ই বেটারি, তাহলে এটাকে বলা যেতে পারে I ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট বলা যাবে নাকি? দেখো দেখি এইটার সঙ্গে তুলনা করে এই জায়গাটা। হ্যাঁ স্যার। তাহলে এই পোরশনটার পুরোটার, আমি তোমার প্রশ্নটা প্রথম বলছিলাম হোয়াট ইজ দ্য টোটাল ইএমএফ, তুমি ভাবতে পারো একটা ব্যাটারি যার ইএমএফ হচ্ছে, আমি দুটো দিয়ে দেখাচ্ছি, E1/R1 প্লাস E2/R2 বাই 1/R1 প্লাস 1/R2, এটা ভাবতে পারো, এটাই তোমার আমার আনার বিষয় ছিল। দেখো তো প্রশ্নটা প্রথমেই বলেছিলাম, যদি সার্কিটের মধ্যে বিভিন্ন ইএমএফ এর ব্যাটারি আর তাদের অভ্যন্তরীণ রোধ যদি বিভিন্ন হয়, সেক্ষেত্রে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎচালক বল কি করে নির্ণয় করবে? সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয়ের জন্য তুমি প্রথম ইএমএফটা বার করে নেবে এভাবে, আর তোমার আর ইকুইভ্যালেন্টটাও তোমার এইভাবে বের করে নেবে, টুক করে নিতে পারবে। দেখো বুঝতে পারলে না? বিভিন্ন কম্পিটিটিভ হ্যাঁ তোমার হায়ার সেকেন্ডারিতে ব্যাটারিগুলোর একটা ইএমএফ বিশিষ্ট দেয়, কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেয় না, অনেক ক্ষেত্রে আলাদা আলাদা দিতেই পারে। এইটা থেকেই তুমি ভেরিফাই করে বা দেখতে পারো এগুলো যদি সমান হয়, তাহলে যেটা তুমি পড়ে এসেছো কতগুলো কোষকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তাহলে ওই অবস্থায় এর মধ্য দিয়ে বহিঃস্থ রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে, এটা পড়ে এসছো, এইটার থেকে ওটা ভেরিফাই করে দেখতে পারো। সেক্ষেত্রে আমি যদি বলি দুটো ব্যাটারি যদি ধরো ইকুইভ্যালেন্ট ইএমএফ, আমি বড় হাতের ই দিয়ে লিখছি, ইকুইভ্যালেন্টই লিখছি, তাহলে ই বাই আর প্লাস ই বাই আর বাই 1/r প্লাস 1/r, তার মানে দাঁড়িয়ে যাবে দেখুন ই বাই আর বাই 2 ই বাই আর বাই 2/r লিখছি 2 ই বাই আর বাই 2/r, তার মানে শুধু ই তে দাঁড়িয়ে যাবে। দেখো সেটাই করেছিলে, ছিল তো? এইবার তুমি তড়িৎ প্রবাহ মাত্রা, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ এইবার তুমি তড়িৎ প্রবাহ মাত্রাটাকে নির্ণয় করেছিলে যে I ইকুয়াল টু ই বাই বহিঃস্থ রোধ প্লাস এই জায়গাটা রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স কত R/2 ছিল না?
এখান থেকেও দেখো তাই আসবে। আর ইকুইভ্যালেন্ট এইটা ধরেছো, আরটা আরই রইলো, এটা 1/r প্লাস 1/r বসাও, তো 2/r, আরটা উপরে চলে যাবে, তখন r/2 দেখো আসছে। কথাটা বুঝে গেল? সুতরাং এই জায়গাটা একটু তৈরি করে রাখবে, অন্তত তোমরা বিভিন্ন পরীক্ষা দেবে এই ফর্মুলাটা মুখস্থ, আমার মুখস্থ থাকে না সবসময়, কিন্তু তোমরা রাখবে, এবং এইটা মনে রাখা সহজ যে e1/r1 প্লাস e2/r2, যেই এইটা করে দেবে ডাইমেনশন মিলানোর জন্য 1/r1 প্লাস 1/r2 নিচে আনতেই হবে। যাই হোক, এটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে ইএমএফ বের করার একটা পদ্ধতি। ঠিক আছে, তাহলে এইবার তোমার এই কার্চফ সেকেন্ড ল এর সাহায্যে তোমার করা হয় কি, একটা অজানা ব্যাটারির ইএমএফ নির্ণয় করা হয়, বা একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কি রূপে নির্ণয় করবে। দেখো এটা বুঝে দিচ্ছি। স্যার বলো স্যার। স্যার বলছি স্যার, এটাকে স্যার ফার্স্ট ল দিয়ে করা যাবে না কিছু, কারেন্ট বার করাটা? হ্যাঁ, এটাকে স্যার ফার্স্ট ল দিয়ে কারেন্ট বার করা যাবে না? কারচফের প্রথম তুমি কারেন্ট ফার্স্ট ল দিয়ে বের করবে এখানে, তাহলে i1 i2 i3 এগুলোকে তোমার জেনে, হ্যাঁ হবে না কেন হবে, এই তিনটে স্যার i1 i2 i3 কে তোমার জানতে হবে। আর যদি এইটা দিয়ে দেয় এই সার্কিটের ইফেক্টিভ ইএমএফ কত, আমি বলছি হ্যাঁ তোমার কথা অনুযায়ী হয়ে যাবে, যে এক্ষেত্রে এইটা i1 প্লাস i2 প্লাস i3 এটা বার করলেই হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে তোমাকে যদি এটা দেয়, আর সেটা তাই তো করা হলো, এই সমীকরণ দিতে যোগ করে তাই তো এনেছি, সেটা মুছে দিয়েছি, সেটাই তো করা হয়েছে। যদি বলে এই সার্কিটের ইফেক্টিভ ইএমএফ কত, সেক্ষেত্রে তোমাকে তো এই পদ্ধতিতে আসতেই হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে কারচফের সূত্রের সাহায্যে একটা অজানা ব্যাটারি তোমার ইএমএফ কত হবে বা তার অভ্যন্তরীণ রোধ কত হবে, এইটাকে তোমায় নির্ণয় করতে হবে। সেটাকে নির্ণয় করা তোমার প্র্যাকটিক্যালের সিলেবাসেই আছে, আদৌ হবে কিনা আমি বলতে পারছি না। তা নির্ণয় করতে গেলে তোমার যে যন্ত্রটার প্রয়োজন হয় তাকে বলা হয় তোমার পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার তোমরা ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল করেছো, দেখবে যে 1 মিটার লম্বা একটা কাঠের ফ্রেম টেবিলের ওপর রাখা ছিল। তা 1 মিটার লম্বা কাঠের 1 মিটার থেকে একটু বেশি, তার মধ্যে একটা তার আছে দেখবে 1 মিটার, এবং তারের গায়ে একটা স্কেল লাগানো আছে, ওইটা ছিল মিটার ব্রিজ। এরকম পোটেনশিওমিটারও ওই রকমই, কিন্তু কাঠের ফ্রেমটা একটু চওড়া, এই কারণে এই পোটেনশিওমিটারের ওয়্যারের লেন্থ হচ্ছে 10 মিটার। তাহলে 10 মিটার লম্বা কাঠের ফ্রেম ব্যবহার করা হয় না, 1 মিটার লম্বা ব্যবহার করে তারটাকে 10 বার এদিক ওদিক ঘোরানো হয়, অর্থাৎ এই সোজা গেল, এইভাবে থাকে। তাহলে 1 মিটার এরকম 10 বার ঘোরানো থাকে, তাহলেই তোমার 10 মিটার উৎপন্ন হবে। তা এই 10 মিটার লম্বা একটা তার আছে, কাঠের ফ্রেমের উপর রাখা আছে, পোটেনশিওমিটার যন্ত্র শুধু এইটুকু, আর তার দুই প্রান্তে দুটো স্ক্রু রাখা আছে, আর গায়ে একটা স্কেল লাগানো আছে, এর বেশি কিচ্ছু নেই। তাহলে ধরো সেই ব্যাটারিটার ইএমএফটা তুমি কি রূপে নির্ণয় করবে। তাহলে ধরো এই রকমের পোটেনশিওমিটার একটা, এই রকমের পোটেনশিওমিটার একটা, তাহলে এই পোটেনশিওমিটারের সঙ্গেতে একটা ব্যাটারি যুক্ত থাকে এরকম, এবং সেই ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে E0। এইটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স অফ দি পোটেনশিওমিটার ওয়্যার এন্ড ইজ রিটেন বাই ক্যাপিটাল R। এবার যে একটা ব্যাটারির রেজিস্ট্যান্স, এই ব্যাটারির ইএমএফ বার করতে হবে, সেই ব্যাটারিটাকে পোটেনশিওমিটারের সঙ্গে কানেক্ট করা হয়, অর্থাৎ এভাবে যুক্ত করা হয়।
এখানে একটা সুইচ দিয়ে দেওয়া হয়, হ্যাঁ এভাবে। এখানে একটা গ্যালভানোমিটার থাকে, দিস ইজ দ্য সার্কিট। হ্যাঁ, তাহলে এর 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 ইএমএফটা ক্যাপিটাল ই, এটা বার করতে হবে। এই ভুল বললাম, এই যেটা ইএমএফ, এই ব্যাটারিটা এখানে আছে, এর ইএমএফটা ক্যাপিটাল ই, এটাকে তোমায় বের করতে হবে। তাহলে কি করে তুমি বের করবে? তাহলে তার আগে বলি যে, আচ্ছা দু একটা আমি বলি তারপর বলছি এবার। তাহলে এই সুইচটা ধরো খোলা আছে, সুইচটা অফ আছে, তাহলে E0 ইকুয়াল টু অবশ্যই লেখা যাবে যে I ইন্টু ক্যাপিটাল R, where ক্যাপিটাল R is the resistance of the potentiometer where, যদি এর অভ্যন্তরীণ রোধ স্মল r কিছু থাকে প্লাস স্মল r যুক্ত করে নিতে হবে, যোগ করে নিতে হবে। তুমি ধরে নাও এর মধ্যেই পোটেনশিওমিটার এ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আছে, নিহিত আছে। সুতরাং I ইকুয়াল টু E0 বাই ক্যাপিটাল R, এটা হচ্ছে I। তাহলে একটা কথা দেখবে ক্লাস 9-এ পড়েছো, তড়িৎচালক বল আর বিভব পার্থক্যের মধ্যে তফাৎ কি, সেখানে একটা জিনিস পড়েছো, লেখা ছিল একটা পয়েন্ট যে তড়িৎচালক বল খণ্ডিত বর্তনীতে হয়। খণ্ডিত বর্তনী মান বলতে কি বোঝায় না, when no current flows through the circuit, অর্থাৎ সার্কিটে ব্যাটারির দুটো তড়িৎদ্বারকে যখন তোমার কোনো তার দিয়ে যুক্ত করা থাকবে না, তখন দুটো ব্যাটারির দুটো যে পাত আছে, পজিটিভ আর নেগেটিভ পাত, এদের মধ্যে বিভবের যে পার্থক্য, সেটাই হচ্ছে তোমার তড়িৎচালক বল, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে না। তাহলে এই সুইচটাকে যদি অন করা হয়, এটাকে অফ করে দিলে এই সার্কিটটা অফ হয়ে গেল, তাহলে I এর মান বা E0 ইকুয়াল টু এইটা হয়। তোমাকে বার করতে হবে এটা, তাহলে এটাকে তো কাজে লাগাতে হবে, ইটাকে তো সময় সমীকরণের মধ্যে প্রবেশ করাতে হবে। তাহলে এখন করা হয় কি, এই সুইচটা অন করা হয়। অন করলে হবে কি, এই দিকে তড়িৎ প্রবাহ পাঠাবে, এই ব্যাটারিটার দিকে তড়িৎ প্রবাহ পাঠাবে। যখন দুটো তড়িৎ প্রবাহ মাত্রা সমান হয়ে যাবে, তখন দেখো এই পোটেনশিওমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। ধরো এ তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাচ্ছে 1 অ্যাম্পিয়ার, এ পাঠাচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে যদি এমন হতো এ 1 বা এ 1 অ্যাম্পিয়ার পাঠাচ্ছে আর এ 0.5 অ্যাম্পিয়ার পাঠাচ্ছে, তাহলে নিয়ম এইখানে গিয়ে তোমার কারচপের সূত্র অনুযায়ী 0.5 অ্যাম্পিয়ার এই তারের মধ্যে দিয়ে প্রবেশ করবে। অন্য কথায় বলা যায়, এই পয়েন্ট এ যে তড়িৎ প্রবাহটা পাঠিয়েছে এই পথে আবার সেটা ব্যাক করবে, আবার এর ক্ষেত্রেও এখানে গিয়ে সেটা মিলবে। তাহলে যখনই তোমার তড়িৎ প্রবাহ এই পথে যাবে, তখন এই গ্যালভানোমিটার, এটা হচ্ছে জি গ্যালভানোমিটার, এই কাঁটার বিক্ষেপ হবে। তাহলে এখানে এই অ্যারোটা দেওয়া আছে, তুমি কোথাও অ্যারো নেই, এইখানে একটা অ্যারো দিয়ে দিয়েছি দেখো তারের উপরে এন প্রান্তে, এটা মানে তড়িৎ প্রবাহের দিক নয়, এটার এই কথাটার অর্থ, এটাকে বলা হয় জকি। দিস ওয়্যার, দিস পোরশন ক্যান মুভ থ্রুআউট দিস রেজিস্ট্যান্স অর থ্রুআউট দি পোটেনশিওমিটার ওয়্যার, অর্থাৎ এটাকে তুমি অ্যারোটাকে তুমি এখানে যুক্ত করে দিতে পারো, আবার নামিয়ে এখানেও তুমি যুক্ত করতে পারো। তাহলে কোথায় যুক্ত করবে? তোমার এই অ্যারোটাকে বিভিন্ন স্থানে যুক্ত করা হয় পোটেনশিওমিটার ওয়্যারে, যেখানেতে গেলে গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন হবে না, সেই জায়গাতে তোমার এটাকে সেট করতে হবে। গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হবে না এই কথার অর্থ কি, নো কারেন্ট ফ্লোজ থ্রু দি গ্যালভানোমিটার। সেটা কোন শর্তে সম্ভব? যদি এই দুটো প্রবাহ মাত্রা সমান হয়ে যায়, অর্থাৎ এদিক থেকে 1 অ্যাম্পিয়ার আসছে, এও 1 অ্যাম্পিয়ার পাঠাচ্ছে। তাহলে এই জকিটাকে বিভিন্ন স্থানে সেট করতে হবে, করে করে দেখো রোধ পরিবর্তন হলে ব্যাটারি থেকে উৎপন্ন তড়িৎ প্রবাহের পরিমাণও বিভিন্ন হয়ে যাবে। সেই বিভিন্ন হতে হতে যখন দেখা যাবে যে
এর কাঁটা নড়ছে না, তখনই জানতে হবে এ যে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে এও ঠিক সেই পরিমাণ পাঠাচ্ছে। সেই সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা, টোটাল তড়িৎ প্রবাহ মাত্রা সার্কিটের মধ্যে দিয়ে 0 হয়ে গেল। আর সেই সময়ে এই দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, সেটাই হবে এর তড়িৎচালক বল। এটাই তো পড়েছো, এই ফর্মুলাটা দেখো পড়েছো যে E ইকুয়াল টু ভি প্লাস আইআর, যে তোমার আই পোর্শন যদি 0 হয়ে যায় তখন E ইকুয়াল টু ভি হয়ে যাবে। ইফ আই ইকুয়াল বড় আই ইকুয়াল টু 0, তাহলে এই পোর্শনটার মধ্যে বিভব পার্থক্যই হবে এর তড়িৎচালক বল যখন গ্যালভানোমিটারের কাঁটা নড়বে না, বা যখন এই সার্কিটের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। সুতরাং এইটাকে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি, একটা সি নাম দিলাম। ধরো এ আর সি বিন্দুর মধ্যে যখন যুক্ত আছে তখন দেখা যাচ্ছে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে ভি এ মাইনাস ভি সি ইকুয়াল টু এই পোর্শনটা রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, অর্থাৎ আই ইনটু রেজিস্ট্যান্স আর অফ এসি। তাহলে তোমার এটাই হচ্ছে তোমার ই, এটাই হচ্ছে তোমার ই। সুতরাং এই সমীকরণ ভাগ নাও, অর্থাৎ ই বাই ই জিরো ইকুয়াল টু আর এসি বাই, এটা আর না লিখে আর এ বি লিখে দিচ্ছি বোঝানোর জন্য, আর এসি বাই আর এ বি। এইবার ধরো প্রতি 1000 সেন্টিমিটার লেন্থ বলেছি, প্রতি 1 সেন্টিমিটারের রেজিস্ট্যান্স ধরো রো, তাহলে এইটা টোটাল লেন্থ 1000 সেন্টিমিটারের রেজিস্ট্যান্স হবে রো ইন্টু 1000। পোটেনশিওমিটার সবসময় যে 1000 সেন্টিমিটার হয় তা না, কোনো কোনো জায়গায় 100 সেন্টিমিটারেরও হয়। তাহলে আর এসি ইকুয়াল টু রো ইন্টু এল ইকুয়াল টু হয়ে যাবে না আর এসি না আর এ বি, where a capital L is the total length of the potentiometer wire। তাহলে এটা লেখা যাবে রো ইনটু ক্যাপিটাল এল, আর ভুল বললাম, আর এ বিটা রো ইনটু ক্যাপিটাল এল, এটাকে মুছে দিচ্ছি, আর এ বিটা হলো রো ক্যাপিটাল এল। তাহলে আর এসিটা তাহলে কত হবে, রো ইনটু এইটুকুর দৈর্ঘ্য যদি স্মল এল বলে এটা স্মল এল হবে ইকুয়াল টু এল বাই এল। এইখানে দেখো বলে পোটেনশিওমিটার কোন নীতির ভিত্তিতে কাজ করে, এইখানে নীতি একটা নিহিত আছে। কি নীতি না, পোটেনশিওমিটার তারের সমান সমান অংশের রোধ সমান, প্রতি 1 সেন্টিমিটারের রোধ সমান মানে প্রতি 10 সেন্টিমিটারের রোধ সমান, প্রতি 50 সেন্টিমিটারের রোধ সমান। অর্থাৎ তাহলে পোটেনশিওমিটারের কোন নীতির ভিত্তিতে কাজ করে, সমান সমান অংশের রোধ সমান, এবং শুধু তাই না, সমান সমান অংশের রোধ যদি সমান হয় সমান সমান অংশের বিভব পার্থক্য সমান। এই নীতির ভিত্তিতে পোটেনশিওমিটার কাজ করে। পরীক্ষায় প্রশ্ন দেয় বা কোশ্চেন ব্যাংকে প্রশ্ন থাকে যে পোটেনশিওমিটার কোন নীতির ভিত্তিতে কাজ করে, পোটেনশিওমিটারের সমান সমান অংশের মানে বা সমান প্রতি সমান দৈর্ঘ্যের রোধ সমান হয়, তার ফলে প্রতি সমান দৈর্ঘ্যের বিভব পার্থক্য সমান হয়। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে ই। সুতরাং ই ইকুয়াল টু ই জিরো ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাই হচ্ছে অজ্ঞাত তোমার ব্যাটারিটা রেজিস্ট্যান্স, এটা প্র্যাকটিক্যালে আছে। তা এটা কি অন্য কথায় বলা হয় বিভব, এই জায়গাটাকে বলা হয় অন্য কথায় বিভব বিভাজক। সেটা কি জিনিস, ধরো তোমার বাড়িতে একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছে, তোমার বাবা কিনে নিয়ে এসছে, যেটা 100 ভোল্টে চলবে, তার রেটিং দেওয়া আছে, ক্লাস 10-এ পড়েছিল রেটিং। রেটিং বলতে কি বোঝায়, যে বিভব পার্থক্যে সব থেকে ভালোভাবে কাজ করবে তাকে বলে রেটিং। তাহলে ভোল্টেজ রেটিংয়ে লেখা আছে 100 ভোল্ট, কিন্তু তোমার বাড়ির সাপ্লাই লাইন হচ্ছে 230 ভোল্ট। তুমি কি করে চালাবে, একটা পদ্ধতি যেটা তোমার কিছু হয়তো জানোও না, যে একটা স্টেবিলাইজার হচ্ছে সেখানে একটা ইনপুট থাকে, ইনপুটটা তোমার একটা বক্স আছে, বক্সের মধ্যে চলে যায়,
আর বক্সের বাইরে থেকে দুটো তার বেরিয়ে আসে, সেটাকে বলা আউটপুট। সেখানে বিভিন্ন ভোল্টেজ আছে, সেই বিভিন্ন ভোল্টেজে তুমি সেট করে দেবে, 100 ভোল্টে সেট করলে সবসময় 100 ভোল্ট দেবে। অর্থাৎ ভেতরে কি হচ্ছে না বুঝেই তুমি সেক্ষেত্রে যন্ত্রটা চালাতে পারো। তাহলে আরেকটা কি হলো রাসমদীপ, আরেকটা বিকল্প উপায় কি, তুমি এটা করতে পারো যে প্লাগ পয়েন্ট থেকে প্লাগ পয়েন্টে একটা তুমি তার নিলে, একটা রেজিস্ট্যান্স ওয়্যার, ধরো তার ওই ওয়্যারটা রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম, তাহলে 100 ওহমের এই একটা তার দুটো প্লাগ পয়েন্টের মধ্যে যুক্ত করে দিবে। তোমার দরকার 100 ভোল্ট, তাহলে 100 ওহম তার, আর তার দৈর্ঘ্য ধরছি আমি 10 সেন্টিমিটারই ধরছি, তাহলে 10 সেন্টিমিটারের দুই প্রান্তে বিভব পার্থক্য লাগানো আছে 230 ভোল্ট, বা ঘুরিয়ে নিচ্ছি 230 ভোল্ট বিভব পার্থক্য হয় 10 সেন্টিমিটার দূরত্বে। তাহলে 100 ভোল্ট বিভব পার্থক্য কত হবে, 10/230 × 100। এইটা করে যত তোমার সেন্টিমিটার হবে তত সেন্টিমিটারের মধ্যে দুটো তারকে লাগাবো। অর্থাৎ একটা তার প্লাগ পয়েন্টের একটা প্রান্ত থেকে অন্য তার, এটা যদি তোমার আমি ধরে নিচ্ছি 115 ভোল্ট, 115 হলে 5 সেন্টিমিটার হয়ে যাবে, ক্যালকুলেশনটা সুবিধা হবে। এটা হবে 115, তার মানে এটা হবে 5 সেন্টিমিটার। তাহলে এই যে তারটা তুমি বের করে নিচ্ছ, এই আউটপুটটা এই প্রান্তে আর 5 সেন্টিমিটার দূরে একটা তার এখান থেকে বের করে নাও, করে নিয়ে তুমি যন্ত্রটা দুই প্রান্তে লাগাও, তাহলেই দেখো 115 ভোল্টে সেটা চলবে। কথাটা বুঝতে পারলে না? এইভাবে তোমার বিভব পার্থক্যকে তোমার কমানো যায়। সেই কারণে এটার অপর নাম হচ্ছে যে বিভব বিভাজক নামে এটাকে অভিহিত করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পোটেনশিয়াল এরপর তোমার আছে যে এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটারই অভ্যন্তরীণ রোধ তুমি কি করে নির্ণয় করবে। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, কারচপের প্রথম সূত্রটা কে বলা হয় কারেন্ট ল বা KCL, কারচপস কারেন্ট ল, এটা সংক্ষেপে বলা হয়, আমি বলতে ভুলে গেছি। আর দ্বিতীয় সূত্রটাকে বলা হয় KVL, অর্থাৎ কারচপস ভোল্টেজ ল। এই শুধু এই টার্ম দুটোকে বলতে আমি ভুলে গেছি। তাহলে এইবার পোটেনশিওমিটারের সাহায্যে তোমার একটা পোটেনশিওমিটারের সাহায্যে এই ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ কিরূপে নির্ণয় করা হয়। এটাও তোমার প্র্যাকটিক্যালের সিলেবাসে আছে, কিন্তু এটা করানো হয় না, তার কারণ এই সার্কিটটা অনেক বড় হয়, রেজাল্ট ঠিকঠাক আসতে চায় না, কিন্তু এইটাকে করানো যেতেই পারে। যাই হোক, তা সেই পোটেনশিওমিটারের সাহায্যে অভ্যন্তরীণ রোধ কি রূপে নির্ণয় করবে সেইটা দেখো। মুছে দিই। এটার অপর নাম হচ্ছে বিভব বিভাজক বা পোটেনশিয়াল ডিভাইডার। তাহলে এই ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে। সার্কিটটা আমি একটু চেঞ্জ করছি। এইখানে তো ধরো ব্যাটারিটা আছে, সুইচটাকে এখানে নিয়ে যাচ্ছি, আর এইখানেতে একটা রেজিস্ট্যান্স যুক্ত করা আছে, আর রোধ,
হ্যাঁ, এই হচ্ছে এর প্রয়োজনীয় সার্কিট। তাহলে প্রশ্নটা এখন তোমার কি দাঁড়ালো না, পোটেনশিওমিটারের সাহায্যে কোনো ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কীরূপে নির্ণয় করা যায়। তাহলে প্রথম এই যে একটা সুইচ দেখতে পাচ্ছ, এটা ইটা এখানে চলে যাবে, এর ইএমএফ ই, অভ্যন্তরীণ রোধ আর, এটা হচ্ছে গ্যালভানোমিটার। তাহলে প্রথম তোমার করা হয় কি, এই সুইচটাকে অফ রেখে দেওয়া হয়। এই সুইচটা যখনই অফ রাখবে তাহলে দেখো এই পথে কারেন্ট এদিকে আর যেতে পারে না, আর রোধের মধ্য দিয়ে যেতে পারবে না। তাহলে যাবে কি, এই পথে কিন্তু কারেন্ট ফ্লো করে যাবে, দেখো এই পথে, এই পথে এসে এখানে এখানে ঢুকে যাবে, যাবে তো। তাহলে এই পথে তোমার কারেন্ট প্রবেশ করবে। তাহলে যখন গ্যালভানোমিটারের কাঁটা নড়বে না, তখন এই এই যে জকি, এটাকে আগেরবার বলেছি না জানি না, এই যে মুভেবল যে ওয়্যার, এটাকে বলা হয় জকি। জকিটাকে, এই সুইচটাকে অফ করে জকিটাকে এমন পজিশনে রাখা হয় when no deflection of galvanometer is observed। তাহলে সেই ক্ষেত্রে যেটা পাবে, সেক্ষেত্রে যেহেতু সুইচটা অফ রাখা আছে, এই পথে তড়িৎ প্রবাহ যাচ্ছে না, গ্যালভানোমিটারের কাঁটা নড়ছে না, এই পথেও তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এই কারেন্ট আর এই কারেন্ট দুজনা সমান হয়ে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে ই যেটা পাবে সেটা হচ্ছে এই ব্যাটারির ইএমএফ E0 ইনটু, ধরো L1 দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে, কাঁটা নড়ছে না, তখন এই গ্যাপটা হচ্ছে L1 সেন্টিমিটার, ওই অবস্থানটাকে বলা হয় নিস্পন্দ অবস্থান বা নাল পয়েন্ট। তাহলে সেটা ধরো L1 সেন্টিমিটার দূরে, L1 সেন্টিমিটার হতে পারে 430 সেন্টিমিটার হতে পারে, 220 সেন্টিমিটার হতে পারে, কত দূরত্বে পাওয়া গেছে। সুতরাং এইটাকে যদি সমীকরণ নাম্বার 1 বলো, এই তথ্যটা থেকে এই ব্যাটারির দেখো ইএমএফটা বের করে নেওয়া যাবে। এরপর এই সুইচটাকে এখানে দেওয়া হয়, সুইচটা অন করা হয়। তোমার কেমন জিনিসটা, ইলেকট্রিসিটি তোমার বাড়ির যেমন সুইচ সেরকম সুইচ দেখবে না, ল্যাবরেটরিতে সুইচ এই রকমের দেখবে, যে এরকমের একটা পাত আছে, এরকমের দুটো মেটাল ফ্রেম আছে, এর মাঝেতে একটা গুঁজি আছে, হ্যাঁ, এই গুঁজিটাকে মেরে দেওয়া হয়। এইটা যখন ভেতরে, এটা সব মেটালের, এটা মেটালের, এটা মেটালের, এটা মেটালের, গুঁজিটা যখন এর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছো, তাহলে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা এখানে স্ক্রুর সঙ্গে যুক্ত আছে, এখানে স্ক্রু, এই কারেন্ট ঢুকছে, এখানে ঢুকে এই গুঁজির মাধ্যমে এই পথে বেরিয়ে চলে যাবে, এই পথে তোমার চলে যাবে। যখন এটা খুলে নেবে তখন কি হবে, এর মধ্যে দেখো একটা তোমার এয়ার গ্যাপ তৈরি হয়ে গেল। যখনই এয়ার গ্যাপ তৈরি হয়ে গেল, তখনই দেখো তোমার তড়িৎ প্রবাহ মাত্রা যাবে না। অর্থাৎ এই যে সুইচটাকে এবার অন করা হচ্ছে, মানে কি, এই গুঁজি যেটা বলছি খুব চলিত কথা, এটা এর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। প্রবেশ করিয়ে দিলেই তাহলে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা যখন যাবে, তখন এই গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থান আরেকবার লক্ষ্য করা হয়। অর্থাৎ গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থান লক্ষ্য করা হয় মানে কি, এই জকিটাকে তারের বিভিন্ন অবস্থানে নিয়ে যাওয়া হয়, এমন একটা জায়গায় জকিটাকে সেট করা হবে যখন এই গ্যালভানোমিটারের কাঁটা নড়ছে না। ধরো সেই অবস্থানটা L2, অর্থাৎ L2 সেন্টিমিটার দূরত্বে দেখা গেল যে এই জকি বা গ্যালভানোমিটারের কাঁটা নড়ছে না। সেক্ষেত্রে যেটা পাবে, কাঁটা নড়ছে না, তখন যেহেতু তড়িৎ প্রবাহ হচ্ছে, সেক্ষেত্রে L2 সেন্টিমিটার ধরো এই জায়গায় আছে, এই জায়গার মধ্যে তোমার যেহেতু তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই কারণে তখন আর এই ব্যাটারিটার ইএমএফ পাবে না। যেটা পাবে, এই জায়গার মধ্যে বিভব পার্থক্যটাই এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যের সঙ্গে সমান হয়ে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে তুমি এইটা পড়ে এসছো যে
ই ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর, এটা কি ই হচ্ছে এই ব্যাটারিটা তড়িৎচালক বল, এইটা তুমি পড়ে এসছো। বা ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর ইকুয়াল টু ভি প্লাস আই আর, এটা তুমি দেখো পড়ে এসছো। আবার এই ব্যাটারির দিক থেকে তোমার যদি বার করতে হয়, আচ্ছা আচ্ছা এটা আমি একবার মুছছি, একবার ঠিক লিখে নিই, যেটা লিখে নিই যে L2 সেন্টিমিটার দূরে তোমার নিষ্পন্দ অবস্থান পাওয়া গেছে, মানে সেই সময় এর দুই প্রান্তের বিভব পার্থক্যটা তুমি পাচ্ছ। অর্থাৎ এক্ষেত্রে যেমন ই লিখেছিলে এখন ই লেখা যাবে না, যেহেতু তড়িৎ প্রবাহ হচ্ছে সেই জন্য ভি লিখতে হবে, ভি ইন্টু ই জিরো ইন্টু L2 বাই এল, এটাকে 2 বলছি। এইবার 1/2 নিলে কি পাবে, ই বাই ভি ইকুয়াল টু L1 বাই L2, এটা পাবে দেখো। আবার যেটা লিখেছিলাম যে ই ইকুয়াল টু ভি প্লাস আই আর, সুতরাং লিখছি যে ভি প্লাস আই আর বাই ভি ইকুয়াল টু L1 বাই L2, তাহলে পাবে 1 প্লাস আই আর বাই ভি ইকুয়াল টু L1 প্লাস L2, তাহলে 1টা এদিকে নিয়ে যাচ্ছি, এটা মুছে দিচ্ছি। তাহলে পাবে যে আই আর বাই ভি ইকুয়াল টু L1 বাই L2 মাইনাস 1, তাহলে আই আর ভি মানে আই ইন্টু বড় হাতের আর, এটা অংশ অনুযায়ী হয়, এটা ব্যাখ্যায় যাচ্ছি না, ইকুয়াল টু L1 বাই L2 মাইনাস 1, সুতরাং আর ইকুয়াল স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু L1 বাই L2 মাইনাস 1, ঠিক আছে।